আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Xenon X91 দেশি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ আসলে কেমন হয়। ওকে, তো দেশি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মানে বুঝতে পারছেন এটা ওয়ালটনের ফোন। তো সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামসং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। অনেকদিন পরে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটা নতুন ডিভাইস Xenon আচ্ছা আচ্ছা আচ্ছা, X91 ফোনটার ডিজাইনটা দেখো। ডিজাইনের মধ্যে না একটা টেক্সচার দিয়েছে, ঠিক আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা দেশি প্রিমিয়াম ফোন মনে হচ্ছে আর কি। আর ক্যামেরা স্টেপের ডিজাইনটা অবশ্যই মানে এটা অনেকটা সিমিলার ফোন, অনেক ফোন এরকম আমরা দেখেছি, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। ওয়ালটনের তরফ থেকে একেবারে ফ্ল্যাগশিপ ডিভাইস 30K প্রাইস পয়েন্টের একটা ডিভাইস নিয়ে আসছে ওরা। ওয়ালটন নরমালি যেটা হয় ওই 20,000 টাকা বা এর আশেপাশে ডিভাইসগুলি তৈরি করে থাকে বা আর একটু কম দামি ডিভাইস, বাট 30,000 টাকায় ওরা আসলে কি নিয়ে আসলো সেটা আমরা একটু ফাইন্ড আউট করে দেখতে চাই আসলে মানে দাম অনুযায়ী সব জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। মানে এটার প্রাইস তখনও ছিল 30,000 টাকা। আমি কিন্তু ওই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি একটু ওয়েবসাইটে চেক করে নিয়েছিলাম এটার প্রাইসটা দেখার জন্য। তো এটার প্রাইস বর্তমানে দেখেছি 31,000 টাকা। আর এটা যখন বের হয়েছে তখন 30,000 টাকার মতনই ছিল আর কি, যেটা বুঝতে পারছি। তো প্রাইস তো কমেনি। তো দেখা যাক 31,000 এটা আসলে কতটা ভ্যালু ফর মানি ফোন সেটাই দেখবো। তো চলো বিউটি প্লে করি। বাইরের ইন্টারন্যাশনাল অন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর সাথে আসলে কতটুকুই বা কম্পিটিশন দিতে পারছে। Xenon X91 বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয় 12GB র্যামে, সেই সাথে আরো 12GB ভার্চুয়াল র্যাম রয়েছে। মানে 12GB র্যাম পাচ্ছে প্লাস 12GB কি র্যাপিড মানে কি, মানে তোমার ওটা কি বলে ভার্চুয়াল র্যাম পাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু আসলে ঘুরছেন। হ্যাঁ, যদিও বর্তমানে র্যামের প্রাইস বা রোমের প্রাইস কি স্টোরেজের প্রাইস অনেকটা বেড়ে গিয়েছে। তো তখনকার 30,000 টাকা প্রাইসে 12GB র্যাম এটা আসলে ঘুরছেন বলতে পারো। এখন পাওয়াটা একটু মুশকিল, 8GB পাওয়া যায় বা 6GB মতো পাওয়া যায়, বাট 12GB পাওয়াটা একটু মুশকিল বা দুষ্কর হয়ে যায় আর কি। তো চলো ভিডিও প্লে করি। 6GB স্টোরেজ রয়েছে এবং এটার দাম রেখেছে ওরা 30,999 টাকা। তার মানে 31,000 টাকায় মানে এটা তখনকার প্রাইস ছিল 31,000 টাকা, বর্তমান প্রাইস ভাই 31,000 ভাই। দাম কমেও নেই বাড়েও নাই, যদি ফোনের দামও কি একটু বাড়তি আর কি। তো বাড়েও না কমে না, এরকম একটা অবস্থা। তো চলো ভিডিও প্লে করি। দাঁড়ায় ফোনটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে আমি খারাপ বলছি না। রিয়ার প্যানেলের ডিজাইনের এই যে ক্যামেরা মডিউলটা বেশ কিছু ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ডিভাইসের সাথে একটা যেটা আমি আগেই বলেছি। তবে হ্যাঁ হাতে নিয়ে আপনি আবার ফিল পাবেন এটা মোটামুটি অ্যারাউন্ড 25K বা 30K প্রাইস পয়েন্টের ডিভাইসের মতোই বা ওরকম একটা ফিল দিচ্ছে আসলে। রিয়ার প্যানেলে না এক ধরনের ফেদার টেক্সচার আছে যেটা দেখতে ভালোই লাগছে। এইটা লাইটের রিফ্লেকশনে বেশ ভালোভাবে দেখা যায়, তবে ফ্রস্টেড হওয়াতে ম্যাট ফিনিশ হওয়াতে আর কি মূলত এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা বসছে না। বডি ফ্রেম যথারীতি প্লাস্টিকই রেখেছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দিয়েছে, এটা দেওয়া তো অবশ্যই উচিত এরকম প্রাইস পয়েন্টে। তো মাস্ট 3.5mm হেডফোন জ্যাকটা দিলে আমরা আরো বেশি খুশি হইতাম। ওই জিনিসটা আবার ওরা এখানে দেয় নাই, ওইটার মিসিং আছে আর কি। ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে পজিশন ঠিক আছে, একটু ডিলে পাবেন এখানে, তবে এটা কাজ করছে। হাতে পানি টেনে লেগে গেলে মাঝে মধ্যে মিসম্যাচ করতে পারে বা হাত ঘামালেও একটু ঝামেলা হয় যা দেখলাম। ফোনটার এমনিতে বিল্ড কোয়ালিটি খারাপ হবে না বলে আশা করছি। একটু আগে যে আমি এইভাবে ভিডিও শুরুতে ধরলাম, তো ফার্স্ট আমি এরকম ধরার সময় এই ফোনটা নিচে পড়ে গিয়েছিল, একদম ট্রাইপডের উপরে গিয়ে মানে একদম উড়ে গিয়ে পড়ছে। তো না, কিছুই হয় নাই ভাই। Xenon X91 এই ডিভাইসটার অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে এর ডিসপ্লে সেকশন, যেহেতু এখানে একটা কার্ভড প্যানেল রয়েছে। হ্যাঁ, ডিসপ্লেটা নরমালি অফ অবস্থায় দেখলেই বোঝা যাচ্ছে এখানে একটা কার্ভড প্যানেল আছে। আর এটা অ্যামোলেড প্যানেল অবশ্যই। চিন বেজেল ওরা যথেষ্ট, হ্যাঁ অবশ্যই, মানে চিন বেজেলটা বেশ ন্যানো দেখা যাচ্ছে, যেটা কিন্তু দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগছে। আর ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে কি দেখতে আরো বেশি মানে ভালো লাগে আর কি। আর আমার তো পার্সোনালি কার্ভ ডিসপ্লে অনেক পছন্দ, সেটা তোমরা ভালো করে জানো যারা আমার ভিডিও দেখো অবশ্যই। আর চিন বেজেলটা যেহেতু ন্যানো দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, আর অ্যামোলেড ডিসপ্লে তো অনেকটাই কালারফুল, যেটা কিন্তু এক কথা ভাই অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। আপার চিন লোয়ার চিন বোথ সাইড সিমেট্রিক্যালি লাগছে আমার কাছে। টপ সেন্টারে পাঁচল কাটার রয়েছে, এইটা বোধহয় আরো একটু ছোট করলে ভালো হতো। আর একটু ছোট করলে অবশ্যই এটা দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে যারা মিডিয়া কনজাম্পশন করবেন এই ডিসপ্লেটার ভিউইং এক্সপেরিয়েন্স আপনার কাছে ভালো থাকবে, এটুকু আমি শিওর করে বলতে পারি। মানে বিশেষ করে যারা ভিডিও ওয়াচিং করবে, ভিডিও দেখবে বা ইউটিউবের রিলস বা এফবি রিলস দেখো, বা যারা কি মিডিয়া কনজাম্পশন করো, ঠিক আছে, তাদের জন্য এক কথা ভাই অসাধারণ ভাই। কারণ ভিডিও মানে ডিসপ্লের কালার কোয়ালিটি বা এক কথা অসাধারণ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেহেতু এমন ডিসপ্লেটা তো অনেকটি কালারফুল হয়, তো যেটা দেখতে কি খুব ভালো লাগবে আর কি। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লেটার কালারটা আমার কাছে মনে হলো একটু বেশি কন্ট্রাস্টি, এমনকি এটা ওয়ার্মের দিকে নিয়ে অনেক বেশি প্রেজেন্ট করছে, একেবারেই অ্যাকুরেট কালার দিচ্ছে না। কিন্তু এটা যখন কিনা ভিভিড মোডে থাকে তখন একদম অস্থির লেভেলের ওয়ার্ম একটা টোন দেয়, বাট যখন কিনা আপনি নর্মাল মোডে রাখেন ন্যাচারাল, তখনও এটা ওয়ার্মের দিকেই থাকে, তুলনামূলকভাবে কিছুটা কম। কালারটা আরও একটু নিউট্রাল করা উচিত ছিল, আর একটু ন্যাচারাল রাখা উচিত ছিল। তবে এই ডিসপ্লেতে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, আমরা টেস্ট করে দেখছিলাম। হ্যাঁ, 120 হার্টজ ওরা ঠিকভাবে দিচ্ছে। টাচ স্যাম্পলিং রেটটা মোটামুটি ভালোই, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। অন্যদিকে ড্রাগন
ড্রাগন টেল স্টার 2 গ্লাস এখানে প্রোডাকশন করছে আর কি। এটা মোটামুটি মানে শক্ত, বাট কর্নিং গরিলা গ্লাসের যদি কোনো একটা জেনারেশন থাকতো এখানে তাহলে বোধহয় ওইটা অবশ্যই হতো। হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, আর ব্রাইটনেস জনিত আমি কোনো সিরিয়াসলি ভাই, মানে 819 ভাই, যে জায়গায় আমরা এখন দেখি নাম্বার গেমিং করে 3000 6000 5000 মানে এরকম নাম্বার গেমিং করে থাকে, তারা 800 নিচে কি পিক ব্রাইটনেস দিচ্ছে, যেটা কিন্তু হ্যাঁ মোটামুটি ডিসেন্ট বলা যেতে পারে, বেশি একটা ভালো না বা বেশি একটা খারাপও না। আই থিঙ্ক সূর্যের আলোতে তুমি যদি ঠিকঠাক ইউজ করতে পারো তাহলে সমস্যা হবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না, বাট আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা যখন আউটডোর ব্যবহার করছিলাম, কিংবা আপনি এই যে ক্যামেরাতেও দেখছেন, হ্যাঁ এটা চালানোর উপযোগী দেখা যাচ্ছে আর কি। মূলত যারা মিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছে এই ডিসপ্লে ভালো লাগতে পারে, অতিরিক্ত পপ আপ টাইপের কালার এবং ওই যে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে ব্যাপারটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ওয়ার্ম টোনটা আরেকটু কম দিত এবং কন্ট্রাস্টটা আরেকটু কম থাকলে এটা বোধহয় আরো বেশি দেখতে ভালো লাগতো ডিসপ্লেটা আর কি। 30,999 টাকার এই ফোনে ওয়ালটন দিচ্ছে Helio Z100 প্রসেসর এবং Helio Z100 মানে 30,900 মানে 31,000 টাকা প্রাইসে Helio Z100 ভাই, এটা কি আসলে মানা যায় নাকি? এটা তো বর্তমানও মানা যায় না। হ্যাঁ মানে আমরা এখানে কিন্তু মানে মিডিয়াটেকের Dimensity 7400 বা 7300 এরকম চিপসেটও দেখি, বা 8400 কি পেয়েছে, ঠিক আছে, বর্তমান মানে কি পাওয়া যায় 31 বা 32,000 টাকায়, বিশেষ করে রেডমির ফোনগুলোতে পাওয়া যায়। বাট এখানে আমরা পাচ্ছি মিডিয়াটেকের Helio Z100 ভাই, এটা আসলে একটু কম। মানে এটা মানে এই যে অ্যাসোসিটা দিয়েছে এটা অবশ্যই 19 থেকে 20,000 প্রাইসের মধ্যে কি একদম ঠিকঠাক একটা চিপসেট বলতে পারবা, ঠিকঠাক অ্যাসোসি বলতে পারবা। 30,000 টাকা একটা ফোনের মধ্যে এরকম মানে 20,000 টাকার চিপসেট মানে ঢুকিয়ে দেওয়া, এটা আসলে একটা কি স্ক্যাম ছাড়া আর কিছুই না, যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। জিবি র্যাম রয়েছে, 256 জিবি স্টোরেজ রয়েছে, UFS 2.2 যেটা কমন হয়েছে, আর এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 14 এ। এটা যদি মানে বাই ডিফল্ট ভাবেই অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসতো এবং তারপরে একটা আপডেট দিত তাহলে ব্যাপারটা জোস হইতো। ওরা এখন একটা আপডেট দিচ্ছে ঠিকই, আপনি অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট করতে পারবেন এটাকে, তবে অ্যান্ড্রয়েড 15 দিয়ে এসে অ্যান্ড্রয়েড 16 এ যদি এটাকে আপডেট করা যেত তাহলে বরং ওইটা আরো বেশি কাজের হতো, কারণ অলরেডি আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন অ্যান্ড্রয়েড 15 দিয়ে রান করতে দেখি। আচ্ছা, অ্যান্ড্রয়েড 14 এর পাশাপাশি DDoS রয়েছে আর কি, যেটা এর আগে আপনারা ওয়ালটনের অনেক ফোনে এক্সপেরিয়েন্স করেছেন। এখন মিডিয়াটেক Helio Z100 এই প্রসেসর তো ভাই আমরা আন্ডার 20 কে প্রাইস পয়েন্টে পেয়ে অভ্যস্ত, ওরকম প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইসের সাথে আমরা অলরেডি পেয়েছি। মিডিয়াটেক Helio Z100 অলরেডি 20 কে প্রাইস পয়েন্টে পাওয়া যায়, সেই জায়গায় আমি প্রায় আরো 11,000 টাকা বেশি দিয়ে কিনতে যাচ্ছি এই ডিভাইসটা। তখন গিয়ে যদি সেম প্রসেসর পাই, যেটা আমাদের কাছে মাস্ট কমতি লাগবে এবং আমার কাছেও সেটাই মনে হচ্ছে। আর যেহেতু এটা আমাদের দেশীয় ব্র্যান্ড, সো আমাদের এক্সপেকটেশন ওই জায়গায় থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এই প্রসেসরটার পারফরমেন্স আসলে কেমন যদি সেই জায়গায় আমরা বিচার করতে যাই, মিডিয়াটেক Helio Z100 এটা হলো একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট প্রসেসর আপনি বলতে পারেন, Z99 থেকে কিছুটা বেটার। হ্যাঁ যেটাই মানে তোমার এই মানে এই অ্যাসোসিয়েট এরকম একটা অ্যাসোসিয়েট, এটা কি তুমি মিড রেঞ্জ পুরোপুরি বলতে পারবে না, আবার কি তোমার আবার কি বলে মানে এন্ট্রি লেভেল চিপসেট বলতে পারবে না। এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম এর দুইটার মানে এই দুইটার মাঝামাঝি কি একটা চিপসেট বা অ্যাসোসিয়েট বলতে পারো এই আর কি। রেগুলার কাজ মোটামুটি ভিডিও ওয়াচিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এগুলো হালকা পাতা সবই করতে পারবে, সমস্যা হবে না। আবার যারা গেমার আছো তারা হয় হালকা পাতা শখের গেমিং করতে পারবে, টুকটাকি গেমিং করতে পারবে, সমস্যা হবে না। বাট হেভি গেমার আছো তারা অবশ্যই দূরে থাকবে, কারণ এটা কি হেভি গেমিংয়ের জন্য অ্যাসোসিয়েটটা ঠিকঠাক নেই, যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। বা যে প্রাইসে এই চিপসেটটা এসেছে এটা আসলে একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট Dimensity এই মানে 7400 বা 7300 এরকম যদি দিয়ে আসতো তাহলে বলতাম যে প্রাইস অনুসারে মানে চিপসেটটা কি এক কথায় অসাধারণ ছিল, বা পুরোপুরি বলতে পারতাম কি পারফেক্ট। বাট এখন আমরা পারফেক্ট বলতে পারছি না, কারণ এটা কি অনেকটা কম হয়ে যাচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। রেজাল্ট আর কি, যেটা ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারে। সেই সাথে ও যেহেতু পাচ্ছে 12 জিবি র্যাম, তখন গিয়ে ওই র্যাম ম্যানেজমেন্ট মানে ওর ইউআই এর ম্যানেজমেন্ট খুব দারুণ না হলেও ও কিন্তু খুব ভালোভাবে সামলিয়ে উঠতে পারছে বড় র্যাম থাকার কারণে। সো আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে এই ডিভাইসে আসলেই কাজ করতে পারবেন। বাট এটাকে আমি র্যাম ম্যানেজমেন্টের কেরামতি বলছি না, র্যাম বেশি থাকার কেরামতিই বলছি। সেই সাথে আবার ভার্চুয়াল র্যামও রয়েছে। সো আমরা যখন রেগুলার কাজবাজ করছিলাম ডে টু ডে টাস্কে ও কোনো ধরনের প্যারায় ফেলেনি, যেমন অ্যাপ ওপেন ক্লোজ টাইম আপনি দেখছেন মোটামুটি ফাস্টারই আছে, ঠিকঠাক আছে। সেই সাথে কখনো ল্যাগ বা হ্যাং মেরে বসে আছে বা গরম হয়ে যাচ্ছে ফোন অতিরিক্ত সময় লং টাইম ব্যবহার করতে গিয়ে, নো সে ধরনের কোনো ইস্যু আমরা ফেস করিনি আসলে এই ডিভাইসটাতে। ওয়ালটনের এই ফোনটাতেও বেশ কিছু আপনি ব্লোটার পাবেন ফ্রিতেই, যেগুলো প্রয়োজন না হলে মাস্ট এগুলোকে ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে আরো একটু ক্লিন ভাইব অবশ্যই পাওয়া যাবে। 4GBটিও এখানে কিন্তু আছে বাই ডিফল্ট ভাবে। টুকটাক গেমিং করা যায়, যেমন আমরা পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেটে খেলতে পারি এই ডিভাইসে, বাট ওইটা রিকমেন্ড করছি না এই ফোনের সাথেও, ইভেন 12 জিবি র্যাম থাকা সত্ত্বেও। বরং আপনি একটু লোয়ার সেটিংসে খেললে স্মুথ রেজাল্ট পাবেন লং টাইমে, তখন এটা একটা ভালো রেজাল্ট দিবে বা একটা স্টেবল রেজাল্ট ধরে রাখতে পারবে। স্টিল আমি অ্যাকশন মোমেন্টে গিয়ে মাইক্রো স্টার্টার পেয়েছি, কিছুটা ফ্রেম রেট ওঠানামা করতেও দেখেছি। ফ্রি ফায়ারে কিন্তু ভালো আউটপুট দিচ্ছে, পাবজির তুলনায় যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছিল এখানে, এমনকি হাইয়েস্ট গ্রাফিক্সেও স্মুথ রেজাল্ট দিচ্ছিল সেই জায়গাটাতে। তবে সময়ের সাথে না এই ফোনটা কিছুটা হিট জেনারেট করে গেমিংয়ে,
মানে যখন কিনা আপনি মোটামুটি দেখা যায় 40-50 মিনিটের মতো গেম প্লে করছেন, তখন আপনি বুঝবেন যে এই ফোনটার ডিসপ্লে পোর্শনটা বরং একটু বেশি গরম হচ্ছে রিয়ার প্যানেলের তুলনায়। এছাড়া 2D টাইপের যে গেম টেম রয়েছে এগুলো খেলে আর কি সময় কাটানো যাবে, বাট গেমিং এর জন্য যদি 31K বা এর আশেপাশের ডিভাইস কিনতে চান তাহলে আপনি অনেক ডিভাইস পেয়ে যাবেন। আমি অফিসিয়াল বলছি না, হয়তো বা গ্রে মার্কেট খুঁজলে আপনি অনেক অনেক ডিভাইস পেয়ে যাবেন। সো অবশ্যই এটাই বলা যায় আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের তরফ থেকে Z100 31,000 টাকায় অবশ্যই এই ফোনের জন্য একটা কমতির কারণ। অলরাইট, ক্যামেরার কি অবস্থা? রিয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, এর পাশাপাশি ওরা বলছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ, আরো 2 মেগাপিক্সেল একটা আর একটা মনে হয় ভিজিএ সেন্সর আছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এই ফোনটার যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে বলতে চাই, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশ ভালো একটা ট্রাই করছে, যেখানে আমরা প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলও ভালো দেখছি। হ্যাঁ, এমনকি মানে সেলফি ক্যামেরার ছবিগুলো বলতে যদি বলি তাহলে অবশ্যই তোমার ফেসটাকে অনেক সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে? যেটা আই থিঙ্ক খারাপ লাগছে না, ভালোই। মানে তোমরা যদি একটু কালো হয়ে থাকো বা তোমার ফেসটা যদি কালো হয়ে থাকে, তোমার ছবিটা মানে ফেসটাকে একদম সুন্দর ফর্সা করে দিবে। তো যেটা আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে। অবশ্যই ডিটেলস আপনার মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আমি খারাপ বলতে পারছি না অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্লাস আমাদের ওয়ালটন দেশি ব্র্যান্ডের ফোন। বাট হ্যাঁ, কালার একটু শিফটিং লক্ষ্য করবেন, একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা রেডি স্টোনও পাচ্ছিলাম, বিশেষ করে যখন এটা দিয়ে আবার পোর্ট্রেট ছবিগুলো তোলা হচ্ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। আর যদি লাইটিং সিচুয়েশন খুব বেশি ক্রিটিক্যাল হয়, ব্যাকগ্রাউন্ডে হেভি লাইট চলে আসে, তখন কি একটু হিমশিম খায়। ইনডোরের দিকে কিন্তু আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু সফটও লাগে। অন্যদিকে এর যে মেইন ক্যামেরা, তাকে যদি আপনি প্রপার লাইট দিতে পারেন, তখন বেশ কিছু ইউজেবল ছবি বা ভালো একটা আউটপুট বের করতে পারবেন আশা করছি। যেখানে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলের একটু অভাব আছে, আর শ্যাডো এরিয়াতে মানে ডে লাইটের ছবিতে যেখানে ভালো লাইট আছে আবার কিছু জায়গা আছে শ্যাডো, সেই জায়গায় আপনি গ্রেনের দেখা পাবেন বেশ ভালো রকমের, যেটা একটু জুম করে দেখতে গেলেও বোঝা যায়। এখানে আর একটু ক্যালকুলেশনের দরকার ছিল, বাট কালারের খুব একটা শিপিং লক্ষ্য করিনি। এইটার ডিসপ্লেতে দেখতে গেলে অনেক বেশি স্যাচুরেটেড মনে হয়, অনেক বেশি কন্ট্রাস্টই লাগে। আমি অন্য ডিসপ্লেতে নিয়ে দেখছিলাম, সেখানে আবার ওই প্রবলেমটা ততটাও মনে হয় না। ছবি কোয়ালিটি মোটামুটি মেইন ক্যামেরা ছবি কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। মানে 30,000 হিসেবে যেরকম দেওয়ার দরকার ছিল সেরকমই অলমোস্ট দেওয়ার চেষ্টা করেছে, বাট ওভারঅল ছবি কোয়ালিটি বেশ ভালো, বেশ কালারফুল। কিন্তু হ্যাঁ, এরকম ছবি বলা যায় রেডি টু আপলোড ইমেজ বলতে পারো, এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। তাছাড়া হেভি এক্সপোজারে ব্যালেন্স করতে গিয়ে এই ফোনটা কিছুটা হিমশিম খায়। অন্যদিকে লো লাইটে আমি এর থেকে আরেকটু বেটার এক্সপেকটেশন রাখছিলাম, কিন্তু সেই জায়গাটা আসলে পোষাতে পারেনি। যেখানে ছবিগুলোকে অনেকটাই সফট লাগছিল, হ্যাঁ নাইট মোড অন করে নিলে তো একটু আলো টালো বাড়িয়ে দেয়, স্টিল সফটনেস লক্ষ্য করবেন। মানে নয়েজ গ্রেন কাট করতে গিয়ে বেশ ভালো রকমেরই সফট করে এই বান্দা। পোর্ট্রেট মোড আছে, কিন্তু আমি তো মিস করছি 2x পোর্ট্রেট। এখন তো অনেক ডিভাইসে এরকম দিচ্ছে যে 1x এর পাশাপাশি 2x দেয়, মানে টেলিফটো না থাকলেও 2x দেয়, যেটা অনেকের কাছেই ভালো লাগে। পার্সোনালি আমার নিজের কাছেও ভালো লাগে, একটু সফট হলে ওই ছবিগুলো দেখতে সুন্দর লাগে। তো এইটার পোর্ট্রেটে এজ ডিটেকশন ম্যাক্সিমাম সময় ভালো করা ট্রাই করছে, ক্রিটিক্যাল জায়গাগুলোতে তো মিসম্যাচ করছে। আবার হেভি হাইলাইট পেলে তখনও ঝলসে ফেলার একটা প্রবণতা আছে। বাট যদি আপনি প্রপার লাইটিং কন্ডিশনে গিয়ে ছবি তুলতে পারেন, তাহলে ভালো আউটপুট বের করতে পারবেন বা ইউজেবল আউটপুট বের করতে পারবেন। স্টিল আমি ওই যে ইয়াটা মিস করছি, মানে ফোকাল লেন্থটা মিস করছি আর কি। আর ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2K 30 fps রেকর্ড করতে পারবেন এবং 1080p 60 fps এ রেকর্ড করতে ভিডিওর পারবেন। কোয়ালিটি হ্যাঁ মোটামুটি ভালোই, খারাপ না। মানে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অবশ্যই দেখতে পারো, কারণ 2K ভিডিও মানে 2K তে আমরা ভিডিও মানে শুট করতে পারবো, যেটা মেন ক্যামেরা। আর সেলফি ক্যামেরা যেটা 1080p 60 fps এর সম্ভবত ভিডিও শুট করতে পারবো, বাট ভিডিওতে কি বেশ কাঁপাকাঁপি, যেটা একটা সমস্যা, জিটারিং লক্ষ্য করতে পারছি। যেটা যদি মানে ভিডিও যদি একটু স্টেবল হতো তাহলে আরো বেশি ভালো হতো আর কি। বাট যারা আমার মতো একদম কি স্ক্রিন দিয়ে ভিডিও শুট করে তাদের কাছে আই থিঙ্ক সমস্যা হবে না এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। সো যদি স্মুথ ভিডিও দরকার হয় সেই ক্ষেত্রে 1080p তে যেতে হচ্ছে, বাট একটু হাই রেজ ভিডিও দরকার হলে 2K তে আপনি যেতে পারেন। ভিডিওতে কিছুটা জিটারিং আছে, এমনকি এক্সপোজার ব্যালেন্স। হ্যাঁ অবশ্যই, দেখো জিটারিং অনেক লক্ষ্য করা যাচ্ছে। ফোকাস হান্টিং এর কিছুটা ইস্যু পেয়েছি, তবে আমার মনে হয় 1080p 60 fps এর ভিডিওগুলো আপনারা কাজে লাগাতে পারবেন বা ভালো লাগবে আর কি। ওয়ালটন ক্যামেরাতে এখানে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিতে পারতো, ওইটা দিলে আমি ক্যামেরা নিয়ে আসলে কমপ্লেন করতাম না, ওইটার জন্য কমপ্লেন করছি। আর ওই মেইন ক্যামেরায় যে সমস্ত টুকটাক ইস্যু আছে সেগুলো ফিক্স করে দিলে নেক্সট আপডেটে, তাহলে বরং সেটা কাজের হয়। স্পিকার রয়েছে সিঙ্গেল, যেখানে আমি অবশ্যই এটাতে স্টেরিও স্পিকার অবশ্যই যখন বাজেটটা তোমার 31,000 টাকা, তখন সেই জায়গায় আমরা অবশ্যই ডুয়েল স্টুডিও স্পিকার কি আশা করতেই পারি। বাট সেই জায়গায় তারা দিয়েছে মানে সিঙ্গেল স্টুডিও স্পিকার, যেটা কিন্তু আসলেই কম, মানে কম। তো যেটা হ্যাঁ আসলে কম। দেশীয় কোম্পানি, এটা ফ্ল্যাগশিপ ফোনও বলতে পারছি না, বাট দামটা রেখেছে ফ্ল্যাগশিপ দাম, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো ভিডিও প্লে করি। ছিল মাস্ট এরকম প্রাইস পয়েন্টে তো অবশ্যই। এটার স্পিকারটা মোটামুটি অফিসিয়াল দেখা যায় যে 20K 25K প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের সাথে কম্পারেবল, বাট 31K তে আমি আরেকটু বেটার কিছু আশা করছিলাম। লাউডনেস ভালো আছে, কিন্তু ক্লারিটির একটু অভাব বোধ করছিলাম আর কি। আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, এটার সাউন্ড একদমই ওকে আছে, প্লাস অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা ঠিকঠাকভাবে শুনতে পাবে। নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, রয়েছে কিন্তু IP53 রেটিং। এখানেও তো অনেক ব্র্যান্ড এখন আরেকটু বেটার IP53 রেটিং বলবো না, আমরা একটু শুনি ভালো। ওয়েট
আর ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, এটার সাউন্ড একদমই ওকে আছে, প্লাস অপর প্রান্তের ব্যক্তি আপনার কথা ঠিকঠাকভাবে শুনতে পাবে, নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে, রয়েছে কিন্তু IP53 হ্যাঁ রেটিং। 53 রেটিং ভাই, এটা আবার কোন মানে এটা আবার কেমন রেটিং হলো ভাই? মানে যে জায়গায় ফোনটার প্রাইস আমরা 31,000 কি ফোনটা কিনবো, সে জায়গায় আমরা পাচ্ছি IP53 রেটিং। এটা তো ভাই কোনো একদম কি মানে স্ট্যান্ডার্ড কাতার পড়ো না, উল্টা বিলো স্ট্যান্ডার্ড থেকে কি আরও বিলো স্ট্যান্ডার্ড বলা যায়। হ্যাঁ, যেটা কিন্তু আসলে এই সমস্যা। এখানে অ্যাটলিস্ট যদি 68 দিত তাহলে বন্ধুর জন্য ঠিকঠাক ছিল, IP রেটিংটা ঠিকঠাক ছিল, বাট 53 এটা ভাই আসলে রেটিংয়ে কাতারই পড়ে না বা এটা কি একদম ভালো রেটিং বলতে পারছি না, ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এখানেও তো অনেক ব্র্যান্ড এখন আর একটু বেটার কিছু দেয় না, IP68 69 সেটাই তো। দেওয়া শুরু করছে। তো আই হোপ নেক্সট টাইম ওয়ালটন এই জায়গাগুলোতে আরো বেটার করা ট্রাই করবে। এবং ব্যাটারি 5000 mAh, সেই সাথে 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বোটা নরমালি আমরা 20K প্রাইস পয়েন্টের ফোনেই নরমালি দেখি আর কি। সো আমার এক্সপেকটেশন এখানে আর একটু বেশি অবশ্যই ছিল মানে অবশ্যই। বর্তমান যদি আমি হিসাব করি, বর্তমান কিন্তু আমার 6-7 হাজার এমএচ অনায়াসে পেয়ে থাকি, যদি এটা 1 বছর আগের ভিডিও ছিল। বাট তখনকার আমলে কিন্তু যখন 30,000 টাকার প্রাইসে আমরা ফোন কিনবো, তখন 5,500 বা 6,000 এমএচ কি ব্যাটারি দেওয়া শুরু করছে বা দিত। হ্যাঁ, বাট ওই হিসেবে ব্যাটারিটা কম দিয়েছে, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। মানে 5,000 এমএচের ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 20,000 টাকা বা 25,000 কি বলা ঠিকঠাক বলা যায়। বাট তো মানে তখনকার আমরা, হ্যাঁ, বাট 30,000 ভাই এটা অনেকটাই কমই আর কি। তো আর যারা বর্তমানে এখন নিতে চাচ্ছ তারা অবশ্যই মানে ব্যাটারি কি অনেকটা পিছিয়ে থাকবে এই আর কি, এছাড়া কিছু বলার নেই। তো চলো বিউটি প্লে করি। যেটা আমি পাইনি, ওয়ালটন X91, এটা স্বীকার করতেই হচ্ছে নতুন কিছু করার ট্রাই করছে, বাট সেটা দাম অনুযায়ী আমি বলবো না, দামটা একটু বেশি হয়ে গেছে। এখন এই সেম কনফিগারেশনের ডিভাইস যদি আমরা খুঁজতে যাই, আমরা অফিসিয়াল মার্কেটেই আরও অনেকটা কম দামে পেয়ে যাই, রাইট? সেখানে অবশ্যই এটাকে দাম বেশি লাগছে, রাইট? এই ফোনটা যখন আসবে আমি শুনছিলাম, এটার স্পেসিফিকেশন শুনে আমার কাছে আসলে সত্যি বলতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি আশা করছিলাম দামটা আর একটু কম হবে। দামটা বেশি হয়ে গেছে। আমাদের দেশের এখন অনেক মানুষজন ওয়ালটনের ফোন কিনে, গ্রামগঞ্জের প্রচুর মানুষজন কিনে, তাদের ক্রয় ক্ষমতাকে চিন্তা ভাবনা করে ওয়ালটন যদি এই ডিভাইসটাকে ওইভাবে নিয়ে আসতে পারতো, তারা কিন্তু একটা এই যে একটু আধুনিক ফিচার সমৃদ্ধ ডিভাইসগুলো ব্যবহার করতে পারতো, বা অনেকের কার্ড একটা ফোন ব্যবহার করার ইচ্ছা থাকে, তাদের হয়তো সেই জায়গাটা পূরণ হতো। সো আই হোপ নেক্সট টাইম ওয়ালটন এই সমস্ত জায়গাগুলোতে গুরুত্ব দেবে। এই ফোন নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক guys, এখানে ভিডিওটি শেষ হলো, আমরা দেখে নিলাম ওয়ালটনের Xenon X91 এর রিভিউ। তো যেটা দাম হিসেবে কি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এখানে যে দামে বা যে প্রাইসে ফোনটা এসেছে, ঠিক আছে, এই ফোনটা ওরকম প্রাইসে আসার কথাই না। মানে মানে যদি প্রাইস হিসেবে যদি বলি তাহলে এটা অনেকটাই মানে বেশি হয়ে গেছে প্রাইসের। প্লাস দ্বিতীয়ত যে মানে এর যে পারফরমেন্স সেকশন, মানে মিডিয়াটেকের G100, ঠিক আছে, যে হেলিও G100, যেটা 30,000 বা 31,000 প্রাইসে কি মানে এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, বা মানা যাচ্ছে না। কারণ এটা এটা এই যে অ্যাসেসরিটা, এটা এলো তোমার কি আমরা 18 থেকে 19 বা 20,000 টাকার মধ্যে কি পেয়ে থাকি বেসিক্যালি। বাট 30,000 বা 31,000 ভাই এরকম অ্যাসোসি, যেটা আসলে একটা সমস্যা। হ্যাঁ, এই অ্যাসোসিটা মোটামুটি রেগুলার কাজ সব করতে পারবে, মানে হালকা পাতলা গেমিং করতে পারবে, বিশেষ করে পাবজি ফ্রি ফায়ারও খেলতে পারবে, সমস্যা ফ্রি ফায়ারটা হাই সেটিংয়ে খেলতে পারবে, বাট পাবজি এগুলো লো সেটিংয়ে খেলতে হবে এই আর কি। বাট তারপরও না, এটা মানে 31,000 প্রাইসে কি অ্যাসোসিটা এটা আসলে মানা যাচ্ছে না, এটা বর্তমান যুগের সাথে যাচ্ছে না, যেটা একটা আসলে সমস্যা। প্লাস আইপি রেটিংটা একেবারেই কম, যেটা আসলে একদম বিলো স্ট্যান্ডার্ড থেকে বিলো স্ট্যান্ডার্ড বলা যায়। মানে IP53 ভাই, এটা কোনো রেটিং হলো তোমরাই বলো, যেটা আসলেই কম। হ্যাঁ, ডিসপ্লেটা সুন্দর আছে, আমরা ডিসপ্লে দিয়েছে কালারফুল বেশ, প্লাস কি মানে কার্ভ ডিসপ্লে, যেটা দেখতে খুব সুন্দর, মানে যেটা এক কথা অসাধারণ। প্লাস চিন লেভেলকে মানে সুপার লেভেলের ন্যানো বলা যেতে পারে আর কি, যেটা দেখতে খুব সুন্দর আছে। এবার পাঁচল কার্ডটা একটু বড় হয়েছে, এখানে আরেকটু ছোটো করলে আরেকটু ভালো তো আর কি। আর ব্যাটারিটা আমরা কম পাচ্ছি, 5,000 mAh 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে কম মনে হচ্ছে বর্তমান যুগের সাথে অ্যাটলিস্ট। তো এখানে তখনকার আমরা যদি 6,000 mAh দিত তাহলে বলতে যায় বর্তমান যুগের সাথে না মোটামুটি ঠিকঠাক ছিল বা স্ট্যান্ডার্ড ছিল। বাট এখন আমরা স্ট্যান্ডার্ড তো বলতে পারবো না, যেটা বিলো স্ট্যান্ডার্ড নিচে গেছে এই আর কি, যেটা একটা সমস্যা। তো এই ছিল ফোনের একটা ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বসে চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।